এমন একটা ঘটনা যা আমেরিকার ভিত নাড়িয়ে দিয়েছে, ক্ষমতা, টাকা আর ভয়ঙ্কর অপরাধের এক কালো অধ্যায়, যেখানে জড়িয়ে আছে বিশ্বের সবথেকে প্রভাবশালী মানুষেরা। আমি খন্দকার আশরাফ, আর আপনারা দেখছেন 1 মিনিট বাংলাদেশ। চলুন আজ জেফ্রি অ্যাপস্টিন স্ক্যান্ডালের গভীরে যাওয়া যাক। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, যাতে এমন সব অজানা কাহিনী আপনারা মিস না করেন। তো আমাদের এই গল্পের শুরুটা হচ্ছে এমন একটা জায়গা থেকে যেটা আসলে হওয়ার কথা ছিল একটা স্বর্গ। ক্যারিবিয়ান সাগরের বুকে ভেসে থাকা এক প্রাইভেট দ্বীপ, যেটা কেনা হয়েছিল 1998 সালে। বাইরে থেকে দেখলে মনে হবে, আরে এ তো আসলে একটা স্বপ্নের জায়গা। সুন্দর বিচ, লাক্সারি ভিলা, সুইমিং পুল, এমনকি একটা হেলিপ্যাডও আছে। মানে একজন বিলিয়নারের ছুটি কাটানোর জন্য যা যা দরকার তার সবই ছিল সেখানে। কিন্তু জানেন, এই সৌন্দর্যের আড়ালেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার সত্যি। আর এই কারণেই আশপাশের দ্বীপের মানুষরা এই সুন্দর জায়গাটাকে একটা ভয়ঙ্কর নামে ডাকত। আর এই দ্বীপের অতিথিদের তালিকাটা দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। মানে কারা আসতেন না সেখানে। ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী স্টিফেন হকিং পর্যন্ত সবাই ছিলেন সেই লিস্টে। তো প্রশ্ন হলো, কে ছিলেন এই লোকটা? এই পুরো জালের কেন্দ্রে বসে কে বিশ্বের সব ক্ষমতাধর মানুষদের আপ্যায়ন করতেন? তার নাম ছিল জেফ্রি এপস্টিন। ভাবা যায়, এক সাধারণ স্কুলের গণিতের শিক্ষক থেকে তিনি হয়ে ওঠেন বিলিয়নিয়ারদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার। প্রায় $600 মিলিয়ন সম্পদ বানিয়েছিলেন তিনি। আর তার বন্ধুত্বের তালিকায় ছিলেন বিল ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষরা। বছরের পর বছর ধরে ওই দ্বীপে যা কিছু হচ্ছিল সবকিছুই কিন্তু গোপন ছিল। কিন্তু 2005 সালে মাত্র একটা পুলিশ কেস, মাত্র একটা কেস পুরো সিস্টেমটাকেই ফাঁস করে দিতে শুরু করে। ফ্লোরিডার পুলিশ স্টেশনে এক কিশোরী আর তার বাবা মা এসে অভিযোগ করে। তারা বলে, ম্যাসাজ করানোর নাম করে মেয়েটাকে এক ধনী লোকের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সেখানে তার উপর নির্যাতন চালানো হয়। পুলিশ খুব দ্রুতই বুঝে যায় এটা কোনো সাধারণ ঘটনা না, এটা আসলে একটা বিশাল অর্গানাইজড পাচার চক্র। আর এটা কাজ করত একটা পিরামিড স্কিমের মতো করে। মানে একজন ভিকটিমকে দিয়ে আরেকজন নতুন মেয়েকে ফাঁদে ফেলা হতো। আর তাদের টার্গেট ছিল মূলত 18 বছরের কম বয়সী অসহায় মেয়েরা। ভিকটিমদের এই লাইনটা যেন শেষই হচ্ছিল না। পুলিশ যখন একজনকে খুঁজে বের করত, ততক্ষণে আরও দুজনের নাম সামনে চলে আসত। দেখতে দেখতে শুধু পাম বিচ পুলিশই 36 জনেরও বেশি ভিকটিমকে খুঁজে বের করে। আচ্ছা, এত প্রমাণ হাতে পাওয়ার পর কি মনে হয় মামলাটা তো একদম পরিষ্কার, তাই না? কিন্তু না, পর্দার আড়ালে তখন সম্পূর্ণ অন্য একটা খেলা চলছিল। 2006 সাল নাগাদ FBI অ্যাপস্টিনের বিরুদ্ধে একটা পাহাড় সমান প্রমাণ জড়ো করে ফেলেছিল। এত অকাট্য প্রমাণ ছিল যে তার যাবজ্জীবন জেল হওয়াটা প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। ফেডারেল অ্যাটর্নি আলেকজান্ডার অ্যাকোস্টার সাথে একটা গোপন ডিল করে এপস্টিন যাবজ্জীবন কারাদণ্ডের বদলে মাত্র 2টো ছোট অভিযোগে দোষী সাব্যস্ত হলেন আর পেয়ে গেলেন মাত্র 18 মাসের জেল। আর এই সাজাটাও ছিল একটা তামাশার মতো। তিনি জেলে ছিলেন মাত্র 13 মাস, আর সেই সময়ও তাকে সপ্তাহে 6 দিন, দিনের 12 ঘন্টার জন্য জেল থেকে বেরিয়ে তার লাক্সারি অফিসে কাজ করার অনুমতি দেওয়া হয়েছিল। ভাবা যায়, এরপর প্রায় 1 দশক অ্যাপস্টিন একেবারে আজাদভাবে জীবনযাপন করছিলেন। কিন্তু একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট এই গল্পটাকে হারিয়ে যেতে দেননি। এই টাইমলাইনটা দেখুন। 2008 সালের সেই গোপন চুক্তির পর প্রায় 10 বছর সব ঠান্ডা ছিল। কিন্তু 2018 সালে মায়ামি হেরাল্ডের সাংবাদিক জুলিকে ব্রাউনের একটা রিপোর্ট, পারভার্সন অফ জাস্টিস, পুরো আমেরিকাকে নাড়িয়ে দেয়। আর এর ফলেই কর্তৃপক্ষ আবার নতুন করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। 2019 সালের জুলাই মাসে অ্যাপস্টিনকে আবার গ্রেফতার করা হলো। এবার তার বিরুদ্ধে ফেডারেল সেক্স ট্রাফিকিংয়ের অভিযোগ আনা হয়, যার শাস্তি হতে পারত 45 বছরের জেল। সবার মনে হচ্ছিল, যাক, অবশেষে বিচারটা হবে। কিন্তু এরপরই গল্পে আসে সবচেয়ে বড় টুইস্ট। গ্রেফতারের ঠিক 1 মাস পরেই এপস্টিনকে তার জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া যায়। অফিসিয়ালি বলা হলো এটা আত্মহত্যা, কিন্তু এই ঘটনা হাজারো ষড়যন্ত্র তত্ত্বের জন্ম দেয়। অ্যাপস্টিনের মৃত্যুর সাথে সাথে তার সব গোপন রহস্য হারিয়ে যেতে পারত। কিন্তু সবার ফোকাস তখন চলে গেল তার সেই কুখ্যাত ফাইলগুলোর দিকে, যেখানে লুকিয়েছিল বিশ্বের সব ক্ষমতাধর মানুষদের নাম। ডোনাল্ড ট্রাম্প, যিনি এপস্টিনের পুরনো বন্ধু ছিলেন, তিনি নির্বাচনের আগে কথা দিয়েছিলেন যে সব ফাইল প্রকাশ করে দেবেন। কিন্তু ক্ষমতায় আসার পর তার প্রশাসনই এই বিষয়টাকে একটা বোরিং ইস্যু আর ধাপ্তাবাজি বলে উড়িয়ে দেয়। কিন্তু সাধারণ মানুষ চুপ করে থাকেনি।
তাদের প্রতিবাদের চাপ এতটাই বেশি ছিল যে আমেরিকার কংগ্রেস শেষ পর্যন্ত বিচার বিভাগকে ওই ফাইলগুলো প্রকাশ করার জন্য একটা বিল পাশ করতে বাধ্য হয়। কিন্তু যে ফাইলগুলো প্রকাশ করা হলো সেগুলো দেখে সবাই হতাশ হয়ে গেল। হাজার হাজার পাতার বেশিরভাগ অংশই কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, মানে নাম, ধাম, তারিখ কিচ্ছু পড়ার উপায় ছিল না। আর আসল ব্যাপারটা হলো ফাইলের একটা বিশাল অংশ, মানে 10 লাখেরও বেশি ডকুমেন্ট এখনও মানুষের চোখের আড়ালে রয়ে গেছে। আর এখানেই আমাদের জন্য থেকে যায় সবচেয়ে বড় প্রশ্নগুলো। আর কারা কারা জড়িত ছিল এই ভয়ঙ্কর অপরাধের সাথে? এপস্টিনের সেই ব্ল্যাক বুকে আর কাদের নাম লুকিয়ে আছে, আর কেনই বা তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে? এই উত্তরগুলো হয়তো কোনোদিনই জানা যাবে না।